সাউন্ড হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজে অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর প্রতিদিনের ক্লাসগুলো ফলো করছো এবং নিয়মিতভাবে পড়াগুলো কমপ্লিট করছো। তো শিক্ষার্থীরা, আজ আমি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস মেজর পর্ব, তোমরা তো জানো নবম পর্বটির নাম কি? কর্ডাটা। আমি সেই কর্ডাটা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য, সাব ক্লাস, সাব ফাইলাম, সাব ক্লাস এবং ক্লাস এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা খাতা, বই, কলম সব কিছু নিয়ে রেডি হয়ে যাও। তো সেক্ষেত্রে আজকের অধ্যায়টি কিন্তু অনেক বোঝার, আজকের টপিক্সটা অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে বোর্ডে অনেক কোশ্চেন আসে, অনেক কোশ্চেন, এমসিকিউ, সৃজনশীল, অনেক কোশ্চেন আসে তোমার জ্ঞানমূলক অনুধাবন। তাই খাতাটা তোমরা নিয়ে রেডি হয়ে যাও। আর সম্পূর্ণ শনাক্তকারী বৈশিষ্ট্য আসলে লিখে দেওয়া এই নির্দিষ্ট সময়ের মধ্যে সম্ভব হয় না। তো শিক্ষার্থীরা, আমি চেষ্টা করব যত দূর পর্যন্ত লিখে দেওয়া যায়, কিন্তু তোমরা আমার কথাগুলো শুনে লিখে ফেলবে, তা না হলে আমরা এই অধ্যায় থেকে বের হতে পারবো না। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আমি শুরু করছি। হ্যাঁ, তো আজকের পর্বটি হচ্ছে নবম মেজর পর্ব, কর্ডাটা। কর্ডাটা শিক্ষার্থীরা, এটা হচ্ছে ফাইলাম। ফাইলাম, কর্ডাটা, এটা কত নম্বর ফাইলাম? মেজর পর্ব 9 নম্বর। 9 নম্বর ফাইলামটা ছিল কি? কর্ডাটা। তো শিক্ষার্থীরা, তোমরা এর আগের ক্লাসগুলোতে মেজর পর্বের 8টি পর্বর বিভিন্ন বৈশিষ্ট্য, শনাক্তকারী বৈশিষ্ট্য সহ প্রাণীগুলোর নাম শুনেছ। আজকে এবং তাদের পরিচিতি, তাদের আবাসস্থল, তাদের বিস্তারিত বিষয়গুলো তোমরা জেনেছো। আজ কিন্তু আমি কর্ডাটা পর্ব নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, যেহেতু পর্বগুলো একটি ধারাবাহিকভাবে এসছে, অর্থাৎ পরিফেরা ছিল প্রথম পর্ব, সেখান থেকে কর্ডাটা আসছে, ধারাবাহিকতায় উন্নতির প্রেক্ষিতে কিন্তু কর্ডাটা আসছে। তাহলে কর্ডাটা পর্বের আমরা কি জানি যে আমরা মানুষ, আমরা কিন্তু কর্ডাটা পর্বের সবচেয়ে উন্নত প্রাণী। এই কর্ডাটা পর্বের প্রধান যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে, অর্থাৎ আমাদের এই পৃথিবীতে ছোট যে কাচকি মাছ, সেখান থেকে শুরু করে এই মানব দেহ পর্যন্ত, মানুষসহ সমস্ত প্রাণীগুলো এই কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত। তো শিক্ষার্থীরা, তোমরা প্রাণীগুলোর উন্নতির কারণেই, উন্নত বৈশিষ্ট্যের কারণেই সারা পৃথিবীতে তারা আধিপত্য বিস্তার করেছে। তো ঠিক আছে, আমি সেই কর্ডাটা পর্ব নিয়েই এখন আলোচনা করছি। তো কর্ডাটা নামটি কিভাবে এসছে? কর্ডা, CHORDA, এটা ল্যাটিন। কর্ডাটা অর্থ হচ্ছে কি? রজ্জু। কর্ডাটা মানে হচ্ছে রজ্জু। আর যদি আমি এটাকে ধরি তাহলে হচ্ছে এটা মানে কি? বহন করা। তার মানে হচ্ছে রজ্জু বহন করে যে পর্বটি, সেটি হচ্ছে কর্ডাটা পর্ব। তো শিক্ষার্থীরা, কর্ডাটা শব্দের থেকে তোমরা বুঝতে পারলে যে এটা আসছে কিভাবে। হ্যাঁ, আর রজ্জুটা কিন্তু একটা গ্রিক শব্দ। ঠিক আছে, এটা হচ্ছে গ্রিক। তো এই দুটা শব্দের সমন্বয়ে কর্ডাটা পর্বটি আসছে। তো শিক্ষার্থীরা, এই কর্ডাটা পর্বের আবিষ্কার তোমরা অবশ্যই জানো। সেই বিজ্ঞানীর নাম, শিক্ষার্থীরা তোমরা কে কে লাইভে আছো দ্রুত এই প্রশ্নটা লিখে ফেলো। আমি যা বোর্ডে লিখেছি তোমরা লিখে ফেলো। ব্যাটসন বিজ্ঞানী নামকরণ করেছেন হচ্ছে বিজ্ঞানী BATESON। কত সালে? 1885 সালে। এই ফাইলামটির
নামকরণ করেন। আর জীবন্ত প্রজাতির সংখ্যা, এই পর্বের জীবন্ত প্রজাতির সংখ্যা হচ্ছে শিক্ষার্থীরা তোমাদের জানা আছে কত হাজার ছিল শিক্ষার্থীরা? এটা হচ্ছে জীবন্ত প্রজাতির সংখ্যা 68,626টি। 68,626টি সংখ্যাও লিখতে পারো, বানান করে লিখতে পারো। 626টি জীবন্ত প্রজাতির সংখ্যা। তো শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই এতক্ষণ এটা লিখে ফেলেছো। আমি কিন্তু ক্লাস শেষ হওয়ার পরে সময় পেলে আমি এমসিকিউ তোমাদের ধরবো, তাই তোমরা রেডি থাকো এই কথাগুলো লেখার জন্য। তো শিক্ষার্থীরা এবার আমি করডাটা পর্বের বৈশিষ্ট্যগুলো লিখব। করডাটা পর্বের বৈশিষ্ট্যগুলো তোমরা আজকে খুব বেশি লেখা যাবে না, কারণ আমি ডিটেলসে যাব। তারপরও কিছু গুরুত্বপূর্ণ এক্সেপশনাল বৈশিষ্ট্য আমি লিখে। পর্বের 1 নম্বর বৈশিষ্ট্য কি শিক্ষার্থীরা? করডাটা পর্বের 1 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে, আমরা জানি যে সকল করডাটা পর্বে প্রাণীতে থাকে, তার মানে সকল করডাটা পর্বের প্রাণীদের নটোকর্ড, এটা হচ্ছে স্থিতিস্থাপক নটোকর্ড বিদ্যমান। অর্থাৎ এই নটোকর্ডটা হলো স্থিতিস্থাপক নটোকর্ড বিদ্যমান। তারপরে হচ্ছে এই পর্বের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু বিদ্যমান। সকল করডাটার পর্বের প্রাণীদের পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু বিদ্যমান। তারপরে হচ্ছে ফুলকা ছিদ্র, আর এটা হচ্ছে কি তাদের ফুলকারন্ধ্র বিদ্যমান। শিক্ষার্থীরা প্রত্যেকটা করডাটা পর্বের প্রাণীতে ফুলকারন্ধ্র বিদ্যমান শিক্ষার্থীরা। তাহলে তোমরা খেয়াল করো, অমেরুদণ্ডী প্রাণীদের কিন্তু ফুলকা ছিল, কিন্তু ফুলকা রন্ধ্র ছিল না। করডাটা পর্বের প্রাণীদের কিন্তু ফুলকার সাথে সাথে ফুলকার রন্ধ্র আছে, এইটার জন্য উন্নত মানের। এছাড়া আরও কিছু নর্মাল বৈশিষ্ট্যগুলো, যেরকম তাদের মানে হৃৎপিণ্ড দেহের মধ্যস্থ অবস্থান করে, তারপরে তাদের দুইটি মানে উপাঙ্গী কঙ্কাল আছে, অর্থাৎ 2টি হাত 2টি পা আছে। পশুদের ক্ষেত্রে 4টি পা আছে, এগুলো উপাঙ্গী কঙ্কাল। তাছাড়া এদের রক্ত সংবহনতন্ত্র বদ্ধ ধরনের, এইগুলা হচ্ছে গিয়ে করডাটা পর্বে শনাক্তকারী বৈশিষ্ট্য। তো শিক্ষার্থীরা আমি যে মেইন টপিক্সে যাব সেটা হচ্ছে এই ফাইলাম করডাটার শ্রেণীবিন্যাসটাই হচ্ছে আজকে আমার মূল আলোচ্য বিষয়। তাহলে এই করডাটা পর্বটাকে আমরা কয়টা সাব ফাইলামে বিভক্ত করতে পারি? সাব ফাইলাম হচ্ছে 3টা। এই করডাটা পর্বের সাব ফাইলাম হচ্ছে 3টা। একটা হচ্ছে কি শিক্ষার্থীরা ইউরোকর্ডাটা, 2 নম্বর সেফালোকর্ডাটা, 3 নম্বর হচ্ছে ভার্টিব্রাটা। তাহলে দেখো প্রথম সাব ফাইলাম হচ্ছে ইউরোকর্ডাটা, দ্বিতীয়টি হচ্ছে সেফালোকর্ডাটা, সেফালোকর্ডাটা CEPHA সেফালো, কর্ডাটা CHORDATA। আর হচ্ছে ভার্টিব্রাটা BRATA, ভার্টিব্রাটা। এই হচ্ছে শিক্ষার্থীরা এটার শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে। এখন তোমরা দেখে রাখো, এটা সাগর ফোয়ারা বলা হয়। এইটাকে আমরা সংক্ষেপ যদি মনে রাখি, এটা হচ্ছে গিয়ে অবলিক সাগর ফোয়ারা নামে পরিচিত। সাগর ফোয়ারা, এই ফোয়ারা এগুলা হচ্ছে সাগর ফোয়ারা নামে পরিচিত। আর সেফালোকর্ডাটা যেটা, সেটা হচ্ছে আমরা জানি এটা ভল্লাকার প্রাণী নামে পরিচিত। এটা হচ্ছে ভল্লাকার প্রাণী নামে এরা পরিচিত। তো শিক্ষার্থীরা সাগর ফোয়ারা, একটা প্রশ্ন আসে তোমাদের,
জ্ঞানমূলক বা অনুধাবন। প্রশ্নটা হচ্ছে যে ইউরোকর্ডাটা পর্বের প্রাণীদের সাগর ফোয়ারা বলা হয় কেন? আসলে ইউরোকর্ডাটা পর্বের প্রাণীগুলো হচ্ছে সমুদ্রের অগভীর অঞ্চলে ওরা বসবাস করে। এদের জীবন্ত প্রজাতির সংখ্যা প্রায় 3000। এদের জীবন্ত প্রজাতির সংখ্যা হচ্ছে 3000-এর মতো। হ্যাঁ, এই পর্বের প্রাণীগুলো সাইফন নামক বিশেষ ধরনের ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে ফোয়ারার মতো করে পানি নিঃসরণ করে, আর এর জন্য এই পর্বে প্রাণীদেরকে বলা হয় সাগর ফোয়ারা। এটা তোমাদের পরীক্ষাতে এই কোশ্চেনটা আসে, ইউরোকর্ডাটা পর্বের প্রাণীদের সাগর ফোয়ারা বলা হয় কেন? ঠিক আছে, এরপরে আমি এবার ইউরোকর্ডাটা পর্বের 3টি শ্রেণী আছে, এই শ্রেণীটা এবার আমি একটু লিখছি, তোমরা দেখে নাও। শ্রেণী 3টা কি? 1 নম্বর, বারবার না লেখার জন্য, এই 3টা ক্লাসের মধ্যে 1 নম্বর ক্লাসটা হচ্ছে তোমার এসিডিয়াসিয়া, এসিডিয়াসিয়া ক্লাস। 2 নম্বর শ্রেণী হচ্ছে তোমার 3 নম্বরটা লার্ভাসিয়া, আর একটা থেলিয়াসিয়া, THALI, থেলিয়াসিয়া। আর 3 নম্বরটা হচ্ছে লার্ভাসিয়া, LAR, LARVA বা লার্ভাসিয়া, লার্ভাসিয়া। তো শিক্ষার্থীরা, এই এসিডিয়া যে শ্রেণীটা, তার শনাক্তকারী বৈশিষ্ট্য কি? এই পর্বের সকল প্রাণীগুলোর ত্বক অর্ধস্বচ্ছ থাকে, দেখতে নলাকার। আমি আবারও বলছি, এসিডিয়াসিয়া প্রাণীগুলো মানে এই শ্রেণীর প্রাণীগুলো হচ্ছে দেখতে নলাকার, ত্বকের আবরণটা অর্ধস্বচ্ছ, আর পরিণত প্রাণীতে কোনো লেজ থাকে না। আর এবার এটার এক্সাম্পল আমরা যদি দিই, এক্সাম্পল এসিডিয়া লিখলেই হবে, গম দিয়ে দিও। তারপরে থেলিয়াসিয়া, এটার বৈশিষ্ট্য কি? থেলিয়াসিয়া ক্লাসের বৈশিষ্ট্য হচ্ছে এই পর্বের প্রাণীগুলোর তোমার দেখতে পিঁপে আকৃতির অথবা লেবু আকৃতি। তারপরে হচ্ছে তাদের দেহের বাহিরের আবরণটা স্বচ্ছ, হ্যাঁ, অর্ধস্বচ্ছ টাইপের, এটা স্বচ্ছ, কিন্তু তাদের পরিণত প্রাণীর মধ্যে কি থাকে না? পরিণত প্রাণীর মধ্যে এটারও লেজ থাকে না। এটা হচ্ছে উদাহরণ সালপা, এটা উদাহরণ আমরা দিতে পারি, অনেক আছে, তোমরা এটাই দিয়ে দিও, মানে মনে রাখার জন্য একটা করে মনে রাখো। আরও বই অসংখ্য উদাহরণ আছে, তাদের নিয়ে নিও, কারণ আমার এই শর্ট টাইম ক্লাসের ভিতর অতগুলো প্রাণীর নাম লিখে দিলে আমি এই অধ্যায় থেকে বের হতে পারবো না। তো শিক্ষার্থীরা, পরবর্তী যে এটা আছে শ্রেণীটি, সেটা হচ্ছে লার্ভাসিয়া শ্রেণীর শনাক্তকারী বৈশিষ্ট্যটা কি? এই পর্বের সকল প্রাণীগুলো ব্যাঙ্গাচি আকৃতি, এই শ্রেণীর সকল প্রাণীগুলো ব্যাঙ্গাচি আকৃতি, আর দেহের আবরণটা স্বচ্ছ এবং জেলিন নাই। আর এটা হচ্ছে পরিণত প্রাণীতে কি থাকে? লেজ থাকে। এই হচ্ছে এই লার্ভাসিয়া শ্রেণীর বৈশিষ্ট্য। তো এক্সাম্পল হিসাবে আমরা দিতে পারি ওইকিও প্লিওরা। আমরা এটা উদাহরণ দিতে পারি, ওইকপ প্লিওরা, এইটার উদাহরণটা তোমরা এই বৈজ্ঞানিক নামটা দিতে পারো। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে ইউরোকর্ডাটার শনাক্তকারী বৈশিষ্ট্য। তো শিক্ষার্থীরা, এই যে ভল্লাকার প্রাণী সেফালোকর্ডাটা, এর শনাক্তকারী বৈশিষ্ট্যটা কি? সেফালোকর্ডাটার শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে এই পর্বের সকল প্রাণী দেহ লম্বা, পার্শ্বভাবে চাপা এবং উভয় প্রান্ত সরু, দেহের সামনে অঙ্কীয়ভাবে উড়াল হুড আছে, আর সেখানের মধ্যে কিছু উড়াল সিঁড়িও থাকে। আজীবন এরা স্থায়ী নটকট আর নার্ভকট দেহের সম্মুখে থেকে পশ্চাৎ প্রান্তে এরা প্রসারিত হয়। এই হচ্ছে, আর এদের মধ্যে ফুলকা রন্ধ্র উপস্থিত, তবে ফুলকাগুলো অ্যাট্রিয়ামে উন্মুক্ত থাকে। এই হচ্ছে সেফালোকর্ডাটার শনাক্তকারী বৈশিষ্ট্য। আর ভার্টিব্রাটা, এটা হচ্ছে সবচেয়ে উন্নত। আর এই ভার্টিব্রাটার মধ্যে আমি এখন ভার্টিব্রাটার শনাক্তকারী বৈশিষ্ট্য বলতে গিয়ে আমি একটা প্রশ্ন তোমাদেরকে করছি।
সেটা হচ্ছে তোমাদের এই কোশ্চেনটা প্রায় সময় আসে যে সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয় কেন? ভার্টিব্রাটা অর্থ হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, প্রকৃত মেরুদণ্ডী প্রাণী। অর্থাৎ আমি যে কিছুক্ষণ আগে বললাম যে মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে যেমন আছে তোমার কাচকি মাছ থেকে শুরু করে এই বিশাল তিমি, নীল তিমি, তারপরে আছে মানুষ, এরা সবাই মেরুদণ্ডী প্রাণী। তাহলে সেই চিন্তা করো, কাচকি মাছ আর মানুষ তাদের দৈহিক গঠন কি এক? না। তাহলে কাচকি মাছকে কেন মেরুদণ্ডী বলা হচ্ছে? আসলে কাচকি মাছের বলা হওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে এই কাচকি মাছের মধ্যে তোমার যে ছোট ছোট কাঁটা আছে, এই কাঁটাটাই কিন্তু এখানে তার মেরুদণ্ড। কিন্তু মানুষের মেরুদণ্ডটা কত উন্নত, পশুগুলোর মেরুদণ্ড কত উন্নত। তো সেই হিসাবে প্রশ্নটা আসে যে সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয় কেন? অর্থাৎ কর্ডাটা সকল প্রাণী, দেখো ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা সবাই কিন্তু কর্ডাটা, কারণ কর্ডাটার সাবফাইলাম এই তিনটা। কিন্তু এই ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডার থেকে উন্নত হচ্ছে ভার্টিব্রাটা, কারণ আমরা জানি কর্ডাটার যে তিনটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে কি ছিল? পৃষ্ঠীয় কি ছিল? এটা ছিল স্নায়ুরজ্জু, তারপরে হচ্ছে ছিল হলো ফুলকারন্ধ্র, আর এটা ছিল নটোকর্ড, পৃষ্ঠীয় নটোকর্ড, তারপর হচ্ছে স্নায়ুরজ্জু, আর ছিল ফুলকারন্ধ্র। এই তিনটা বৈশিষ্ট্য ইউরোকর্ডাটাও আছে, সেফালোকর্ডাটার মধ্যেও আছে, কিন্তু কারণ হচ্ছে ভার্টিব্রাটার ক্ষেত্রে এই যে নটোকর্ড সেটা পরিবর্তিত হয়ে সেটা মেরুদণ্ডে পরিণত হয়, কিন্তু ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটার ক্ষেত্রে সেই নটোকর্ডই থেকে যায়। তারপরে হচ্ছে তোমার ফাঁপা স্নায়ুরজ্জু, সেটা হচ্ছে ভার্টিব্রাটার প্রাণীদের ক্ষেত্রে এসে ফাঁপা স্নায়ুরজ্জুটা তোমার মস্তিষ্কে পরিণত হয়, আর হচ্ছে শুষ্ণাকাণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। কিন্তু ইউরোকর্ডাটা ও সেফালোকর্ডাটার ক্ষেত্রে স্নায়ুরজ্জুর কোনো পরিবর্তন হয় না, যা ছিল তাই থাকে। অন্যদিকে যে ফুলকারন্ধ্র, সেফালোকর্ডাটার ক্ষেত্রে ফুলকারন্ধ্রগুলো আজীবন একই রকম থাকে, কিন্তু ভার্টিব্রাটার সেই ফুলকারন্ধ্রগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে ফুসফুসে পরিণত হয়, যা এই ভার্টিব্রাটার ক্ষেত্রে যা পরিবর্তন হয়ে যা উন্নত বৈশিষ্ট্যগুলো হচ্ছে সেটা ইউরোকর্ডাটা ও সেফালোকর্ডাটার ক্ষেত্রে হচ্ছে না। তাহলে কি আমরা বলতে পারি না যে সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, বাট সকল কর্ডাটা মেরুদণ্ডী নয়? অর্থাৎ এই ভার্টিব্রাটা মানে কর্ডাটা প্রাণী মেরুদণ্ডী নয়, সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে ভার্টিব্রাটার শ্রেণীবিন্যাস নিয়ে একটু আলোচনা করব। তো তোমরা দ্রুত এটা লিখে ফেলো। ভার্টিব্রাটার সাব ক্লাস হচ্ছে দুইটা, সাব ক্লাস। হ্যাঁ, ভার্টিব্রাটার সাব ক্লাস হচ্ছে দুইটা। একটা সাব ক্লাস হচ্ছে, তোমরা লিখে নাও যে প্রথম সাব ক্লাসটি হচ্ছে তোমার ব্রাঙ্কিও, এটা স্যাফারা ব্রাঙ্কিও স্টোমা, ব্রাঙ্কিওস্টোমা। আর আরেকটি সাব ক্লাস হচ্ছে কি, ওটা ন্যাথোস্টোমাটা। এখানে যেটা উজ্জ্ব থাকবে, ন্যাথোস্টোমাটা। এই হচ্ছে গিয়া দুইটা সাব ক্লাস, ন্যাথোস্টোমাটা, হ্যাঁ মাটা, ন্যাথোস্টোমাটা অর্থাৎ আর হলো এটা। ব্রাঙ্কিওস্টোমাটার মধ্যে দুইটা ক্লাস আছে। এই সাব ক্লাসের মধ্যে আবার ক্লাস আছে দুইটা। একটা ক্লাস হচ্ছে গিয়ে তোমার এখানের একটি ক্লাসের নাম হচ্ছে ম্যাক্সিনি, ম্যাক্সিনি। আর দুই নাম্বার ক্লাসটা কি শিক্ষার্থীরা তোমরা বলতে পারো? এটা প্যাট্রোমাইজনটিটা।
ডা, প্যাট্রোমাইজনটিডা। শিক্ষার্থীরা এই হচ্ছে দুইটা ক্লাস। এখন শিক্ষার্থীরা খেয়াল করো, ম্যাক্সিনি আর হচ্ছে প্যাট্রোমাইজনটিডা। এখন এই ম্যাক্সিনি শ্রেণীর বৈশিষ্ট্যটা কি? এরা দেহটা আইসবিহীন, পিচ্ছিল এবং পৃষ্ঠীয় পাখনাবিহীন। এদের 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র আছে। এদের জীবনে কোনো লার্ভা দশা এদের নেই। আর হচ্ছে এটার উদাহরণ হিসাবে আমরা কি নিতে পারি? এটা ম্যাক্সিন। উদাহরণ হিসাবে আমরা এটা এক্সাম্পল হিসাবে আমরা নিতে পারি ম্যাক্সিন, MYXINE, এটা উদাহরণ হিসেবে নিতে পারো। প্যাট্রোমাইজনটিডা এর শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো কি? এখানে দেখবা যে ফুলকা রন্ধ্র সহ 7 জোড়া ফুলকা থাকবে, ফুলকা রয়েছে। আর আইসবিহীন, দেখতে অনেকটা বাইম মাছের মতো, আর এদের পৃষ্ঠ পাখনাযুক্ত, আর এদের লার্ভা দশা আছে। এই প্রাণীটির শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে প্যাট্রোমাইজন। এক্সাম্পল হিসাবে আমরা দিতে পারি প্যাট্রোমাইজন এই। তো শিক্ষার্থীরা, এখন আমি ভার্টিব্রাটার যে ক্লাসগুলো আছে, এই নেথোস্টোমাটা অর্থাৎ এটা চোয়াল বিশিষ্ট প্রাণী, যে সকল প্রাণীর চোয়াল আছে, অর্থাৎ যেমন আমাদের থুতনি আছে, সেরকম যে সকল প্রাণীর মধ্যে থুতনিটা আছে অর্থাৎ চোয়াল আছে, তাদেরকে বলা হয় নেথোস্টোমাটা। এই নেথোস্টোমাটাই হচ্ছে সবচেয়ে উন্নত প্রাণীগুলো। এখানকে এই সাবক্লাসকে 7টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। কি কি? একটা হচ্ছে কন্ডেকথিস, 2 নাম্বার অ্যাক্টিনোপটেরিজি, 3 নাম্বার সার্কোপটেরিজি, তারপরে হচ্ছে অ্যামফিবিয়া, তারপরেরটা হচ্ছে রেপ্টিলিয়া, তারপর অ্যাভেস, তারপর ম্যামালিয়া। তো শিক্ষার্থীরা, আমি এখন এই এটা অর্থাৎ নেথোস্টোমাটার আমি ক্লাসগুলো আলোচনা করছি। দেখো, এটার ক্লাসগুলো হচ্ছে ক্লাস 1। হ্যাঁ, এটার ক্লাসটা হচ্ছে আমি এইভাবে লিখছি, তোমরা দ্রুত লিখবে ক্লাস 1। আমি শিক্ষার্থীরা আমি একটু মুছে ফেলি, কারণ আমার এটাতে অনেক জায়গা দিতে হবে, স্পেস লাগবে বেশি, তাই আমি এটা মুছে ফেললাম, এই ভার্টিব্রাটাটা মুছে ফেললাম। আমি ক্লাসগুলোকে একটু উপরে লিখছি। এইটার ক্লাস 1 নাম্বার ক্লাস হচ্ছে কন্ড্রিকথিস। CHONDRICH, কন্ড্রিকথিস। শিক্ষার্থীরা তোমরা দ্রুত লিখে ফেলো। কে কে লাইভে আছো একটু দেখে নিই। তো শিক্ষার্থীরা, তো তোমরা বেশি দেরি করো না। THYS, হ্যাঁ, কন্ড্রিকথিস, RICH, তারপর হচ্ছে THYS, RICH, তারপর হচ্ছে TH, আবার থিস, THYS, এই কন্ড্রিকথিস। শিক্ষার্থীরা, TH এই, হ্যাঁ, TH কন্ড্রিকথিসের বানানটা দেখো, CHON, কন, এইভাবে ভেঙে লিখবা, CHON, কন, DRICH, কন্ড্রিকথিস, THYES, কন্ড্রিকথিস। এই কন্ড্রিকথিস পর্বের প্রাণীগুলো শনাক্তকারী বৈশিষ্ট্য হিসেবে তোমাদের মনে আছে, কন্ড্রিকথিসগুলো হচ্ছে হাঙ্গর, অর্থাৎ এরা যাদের অস্থিগুলো নরম, এরাই হচ্ছে গিয়ে কন্ড্রিকথিস প্রাণী। কন্ড্রিকথিস প্রাণীর প্রথম যে প্রাণীটি তোমরা হাঙ্গর নামে চিনো, এই হাঙ্গরই হচ্ছে কন্ড্রিকথিস প্রাণীর একটি উদাহরণ। এই পর্বে এই শ্রেণীর বৈশিষ্ট্যটা কি? তাদের যে আইসগুলো থাকে, এগুলো প্লাকোয়েড আইস। এদের যে পুচ্ছ পাখনাটা থাকে সেটা হেটারোসার্কাল ধরনের, অর্থাৎ একটা অনেক বড় লেজ আর একটা খণ্ডটা ছোট, এই হেটারোসার্কাল ধরনের, অর্থাৎ লেজের খণ্ডটা সমান নয়, অর্থাৎ এরকম গোল নয়, অথবা এরকম যে এটা হলো হোমোসার্কাল, অর্থাৎ যাকে দুইটা ভাগ করলে দুই পাশে সমান পাওয়া যাবে, অথবা এটা মাঝখান দিয়ে ভাগ করলে দুই পাশে সমান পাওয়া যাবে, এটাকে বলা হয় হোমোসার্কাল। কিন্তু কন্ড্রিকথিসের মাছগুলোর তাদের যে লেজের ধরনটা সেটা হচ্ছে হেটারোসার্কাল, অর্থাৎ অসমান, একটা লেজের খণ্ড বড় আর একটা ছোট। এইটা হচ্ছে কন্ড্রিকথিসের লেজের বৈশিষ্ট্য। হ্যাঁ, তারপরে দেখো
আইসের কথা কি বললাম, এদের আইসগুলো হচ্ছে একদম প্লাকোয়েড আইস, তাদের আইসগুলো প্লাকোয়েড আর এরা সামুদ্রিক। তো আর অস্থিগুলো খুবই নরম। এই হচ্ছে কন্ডেকথিসের বৈশিষ্ট্য। আর আমরা এই কন্ডেকথিসের উদাহরণ হিসেবে আমরা কী দিতে পারি, কন্ডেকথিসের উদাহরণ হিসেবে আমরা দিতে পারি হাঙ্গোরাম, এই স্কলিডন সুরাকোয়া। এক্সাম্পল হিসেবে আমরা দিতে পারি স্কলিডন ল্যাটামারিয়াও দিতে পারি, অথবা স্কলিডন লেটিকডাস, অনেকগুলো আছে, লেটিকডাস, স্কলিডন লেটিকডাস, স্কলিডন লেটিকডাস, CAU লেটি, হ্যাঁ, স্কলিডন লেটিকডাস। তাহলে LLATIT লেটি, CAUDUS, এই হলো স্কলিডন লেটিকডাস। এবার আমরা 2 নম্বর শ্রেণীতে আসি। এটা হলো ক্লাস 1। ক্লাস 2 নম্বর কি, অ্যাক্টিনোপটেরিজি, AC TI অ্যাক্টিনোপ টেরিজি, TERYGII অ্যাক্টিনোপটেরিজি। শিক্ষার্থীরা এরপরে পড়ার একটা ক্লাসটা হচ্ছে ACTINOPTERYGII। এটা উদাহরণ হচ্ছে লেবিও রুহিটা, অর্থাৎ রুই মাছ। এক্সাম্পল হচ্ছে লেবিও রুহিটা মানে রুই মাছ, রুহিটা। তো শিক্ষার্থীরা রুই, কাতল, সব মাছগুলো, ইলিশ, এরা সবাই হচ্ছে এই শ্রেণীর বৈশিষ্ট্য। তো এখন শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, এই হচ্ছে শিক্ষার্থীরা, তাহলে আমরা এটা শনাক্তকারী বৈশিষ্ট্যটা কি। এই পর্বের এই শ্রেণীর প্রাণীগুলো হচ্ছে মিঠা পানিতে বসবাস করে। আর এদের যে আইসগুলো আছে এটা সাইক্লোয়েড বা গ্যানোয়েড টাইপের। হ্যাঁ, এটা সাইক্লোয়েড টাইপের, যেমন ইলিশ, তারপরে আমরা যে রুই, কাতল, এইসবের মাছের আঁশগুলো দেখো না তোমরা, গোলাকার এই টাইপেরই হয়। তো শিক্ষার্থীরা আমি এই পাশটা মুছে ফেলছি, তোমরা একটু খেয়াল করো, আমি আবার উপরে লিখব। তো এইখানে হচ্ছে লেবিও রুহিটা মানে অ্যাক্টিনোপটেরিজির যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে, তাদের লেজগুলো হলো হোমোসার্কাল ধরনের। অ্যাক্টিনোপটেরিজি সাইক্লোয়েড আইস বা গ্যানোয়েড আইস থাকে, অন্তকঙ্কাল অস্থিময়, এদের পটকা আছে যা পানিতে বাঁচতে সাহায্য করে, আর এদের ফুলকা রন্ধ্র, কানক ইত্যাদি আবৃত থাকে। তো শিক্ষার্থীরা এইবার আসছি আমি পরের ক্লাস এটা হচ্ছে সার্কোপটেরিজি। 3 নম্বর ক্লাস হচ্ছে সার্কোপটেরিজি। শিক্ষার্থীরা সার্কোপটেরিজি, ঠিক আছে, COP SARCOPTERYGII সার্কোপটেরিজি। তো এখন আমরা সার্কোপটেরিজি নিয়ে আলোচনা করছি। সার্কোপটেরিজির যে তার বৈশিষ্ট্যগুলো হচ্ছে, তাদের দেহ গ্যানোয়েড আইস দ্বারা আবৃত, অন্তকঙ্কাল অস্থিময়, আর যাদের লেজ ডাইফি সার্কেল। শিক্ষার্থীরা ডাইফি সার্কেল লেজ বলতে আমরা কি বুঝি, ধরো এটা একটা লেজ, মাছের এটা লেজ, হ্যাঁ। এখন যদি লেজের মধ্যে যদি এটা এখান থেকে যদি পুচ্ছ পাখনাটা শুরু হয়ে এইভাবে আসে, অর্থাৎ তার দেহের থেকে শুরু হয়ে পিছনের দিকে গিয়ে আবার দেহের মধ্যে চলে আসে, এই ধরনের লেজের অবস্থাটাকে বলা হয় ডাইফি সার্কেল, যেটা সার্কোপটেরিজি শ্রেণীর বৈশিষ্ট্য। তাছাড়া এদের এর মধ্যে আছে এদের পটকা আছে, পটকাগুলা পানিতে ভাসতে সাহায্য করে, আর এদের দুপাশে একটি করে ফুলকা রন্ধ্র থাকে যা কানক দ্বারা আবৃত থাকে। তো শিক্ষার্থীরা এর পরের শ্রেণীতে আমি চলে যাচ্ছি। পরের শ্রেণীটা হচ্ছে অ্যামফিবিয়ান। হ্যাঁ, সার্কোপটেরিজির এক্সাম্পলটা লিখে নাও, সার্কোপটেরিজির এক্সাম্পলটা তোমরা লিখে নাও। এটা হচ্ছে লেটিমারিয়া সার্কোপটেরিজি। এটা চলামনি, CHALUMNEA চমনি। শিক্ষার্থীরা এই হচ্ছে গিয়া। আর এখন আমি পরের শ্রেণীতে আসছি,
অ্যামফিবিয়া তো তোমরা জানো, অ্যামফিবিয়ার উদাহরণ হিসেবে কি তোমরা জানো যে বিভিন্ন সালামান্ডার, তারপর ব্যাঙ, এই যে এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে অ্যামফিবিয়ার শ্রেণীর বৈশিষ্ট্য। অ্যামফিবিয়ার শ্রেণীর এরা হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী হিসাবে এরা পরিচিত। নগ্ন ত্বক হচ্ছে নগ্ন আর্দ্র শ্বসনে সাহায্য করে। এদের অগ্রপদে 4টি করে উপাঙ্গ, নখরযুক্ত উপাঙ্গ এবং পশ্চাৎপদে 5টি করে উপাঙ্গ আছে, নখরবিহীন আঙ্গুল থাকে। অগ্রপদে 4টি আর পশ্চাৎপদে 5টি নখরবিহীন আঙ্গুল থাকবে হচ্ছে অ্যামফিবিয়ার। তারপরে হচ্ছে শিক্ষার্থীরা এই পর্বের যে হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। আর উদাহরণ হিসেবে আমরা দিতে পারি সালামান্ডা, এটা উদাহরণ হিসেবে দিতে পারি। DRA সালামান্ডা, এই হচ্ছে এটার উদাহরণ। এবার আমরা আমাদের প্রায় শেষের দিকে চলে আসছি। 5 নম্বর শ্রেণী হচ্ছে র্যাপটেলিয়া, REPTILIA, র্যাপটেলিয়ার উদাহরণ হচ্ছে ঘুকরা সাপ, যেমন নাজা। র্যাপটেলিয়ার কিন্তু অনেক উদাহরণ আছে, যেমন টিকটিকি, তারপরে হচ্ছে কুমির, কচ্ছপ, এরা সবাই কিন্তু বিভিন্ন ধরনের সাপ, এরা সবাই কিন্তু র্যাপটেলিয়া শ্রেণী। র্যাপটেলিয়ার প্রধান বৈশিষ্ট্যগুলো কি? এই শ্রেণীর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ত্বক এরাও শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, তবে এদের প্রতিটি পদের আঙ্গুলের মধ্যে 5 আঙ্গুল নখরযুক্ত আঙ্গুল থাকে। তারপরে হচ্ছে র্যাপটেলিয়ার আরও যে বৈশিষ্ট্য আছে, তাদের যে হৃৎপিণ্ড, মানে অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। আর হচ্ছে তাদের আইস আছে, তাদের ত্বকের মধ্যে দেহ শুষ্ক, আইস সমৃদ্ধ, আর তার মধ্যে হচ্ছে সরীসৃপগুলো কিন্তু ডিম পারে, হ্যাঁ, এবং খোলসে আবৃত থাকে। এইগুলো হচ্ছে র্যাপটেলিয়ার প্রধান বৈশিষ্ট্য। আর আমরা এবার 6 নম্বরে চলে যাচ্ছে। র্যাপটেলিয়ার পরে কি? অ্যাভেস, AVES শ্রেণী অ্যাভেসের মধ্যে আমাদের যে এক্সাম্পল হিসাবে আমরা জাতীয় পাখি দোয়েলের নাম দিতে পারি। দোয়েলের বৈজ্ঞানিক নাম তোমরা কি জানো শিক্ষার্থীরা? তোমরা প্রত্যেকে তোমাদের রোলগুলো লিখে দিও, কিন্তু তোমাদের যে দোয়েলের বৈজ্ঞানিক নাম হচ্ছে কপসিকাস সোলারিস, এইটা হচ্ছে গিয়া হলো দোয়েলের বৈজ্ঞানিক নাম, কপসিকাস সোলারিস। শিক্ষার্থীরা, এই হচ্ছে এখন অ্যাভেসি শ্রেণীর শনাক্তকারী বৈশিষ্ট্যটা কি? তাদের পালক আছে, তারপরে হচ্ছে চঞ্চু থাকে, তাদের ফাঁপা স্নায়ুগুলো তাদের হচ্ছে কি থাকে? দেহ পালক দ্বারা আবৃত। তারপর হচ্ছে উড্ডয়নের অঙ্গ হিসেবে 2টি ডানা থাকে, যা রূপান্তরিত হয় বায়ুপূর্ণ। তারপরে চোয়ালে দাঁতবিহীন চঞ্চু থাকবে। আর মনে রাখবা, এদের কিন্তু হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, আর হচ্ছে এরা তোমার উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। এবার আমরা 7 নম্বর এবং শেষ শ্রেণীটা যাচ্ছি। এটা হলো মামালিয়া, অর্থাৎ স্তন্যগ্রন্থিপায়ী প্রাণী, মামালিয়া। এই মামালিয়া বা স্তন্যপায়ী প্রাণীদের যে প্রধান বৈশিষ্ট্যটা কি? এই শ্রেণীর বৈশিষ্ট্যগুলো হচ্ছে এরা হচ্ছে গ্রন্থিময়, ঘর্মগ্রন্থি, লোম, এগুলো তাদের মধ্যে থাকবে, শুধুমাত্র মাছ ছাড়া। আর পরিণত স্ত্রী প্রাণীর স্তন্যগ্রন্থি থাকবে, যা তার নবজাতকের ক্ষেত্রে কাজে মানে মাতৃত্বে লালিত হয়। তারপরে হচ্ছে বহিকর্ণে পিনা থাকবে এবং 3টি ক্ষুদ্র অস্থি থাকে পিনার ভিতরে। শিক্ষার্থীরা, এই শ্রেণীতে আর কিছু বৈশিষ্ট্য আছে, যে হৃৎপিণ্ড সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। আমরা এখানে উদাহরণ হিসাবে দিতে পারি। মানুষের বৈজ্ঞানিক নাম কি বলো? হোমোসেপিয়ান্স, HOMO, হোমোসেপিয়ান্স, এই হচ্ছে হোমোসেপিয়ান্স। শিক্ষার্থীরা, এখান থেকে তোমাদের অনেক প্রশ্ন আসে। আজকে আমি এই জীববিজ্ঞান দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়টি মোটামুটিভাবে শেষ করেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, তোমরা খুব ভালো করে বাসায় পড়বে, ঠিক আছে? আর যদি আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হয়, তখন আমরা
জীববিজ্ঞান প্রথম পত্রের 4র্থ অধ্যায় অর্থাৎ অণুজীব বা মাইক্রোবায়োলজি হতে আমরা ম্যালেরিয়া জীবাণু নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা সেটা একটু পড়ে রাখবে, আর আমি এমসিকিউ ধরলে যেন উত্তর দিতে পারো। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, লিখে দিবে অবশ্যই।